কি কি জি আছে ম্যাম। না আছে সেটা তো জি ম্যাম। জানোই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রথমেই যেহেতু এটা ইআইএ হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এখন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আলোচনা করার আগে আমরা পরিবেশ কি সেটা নিয়ে জানবো, বা হচ্ছে আমরা এনভায়রনমেন্ট এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেই সম্পর্কে একটা ধারণা পাওয়ার জন্য হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথমেই আসি, আমরা দেখি যে পরিবেশ কাকে বলে। এবং এখানে দেখো দুইটা টার্ম আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স আর এনভায়রনমেন্টাল স্টাডিজ। তাহলে এনভায়রনমেন্টাল সায়েন্স আর এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মধ্যে পার্থক্য কি সেটা বোঝার জন্য এখানে দেখো, এনভায়রনমেন্টাল সায়েন্স হচ্ছে সিস্টেমেটিক অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি অফ আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড আওয়ার রোল ইন ইট। এই ব্রাঞ্চের মধ্যে কি কি থাকে, পিওর সায়েন্স থাকে এবং কিছু সোশ্যাল সায়েন্সও থাকে। এই দুইটা মিলায় হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। এবং এনভায়রনমেন্টাল স্টাডি হচ্ছে, এটা হচ্ছে এনভায়রনমেন্টের যে সমস্যাগুলো রয়েছে, যেমন এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, নয়েজ পলিউশন, এই যে এনভায়রনমেন্টাল ইস্যু গুলো যেগুলো আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজে সাধারণত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এবং এটা কিন্তু একটা অনেক বড় জায়গা কাভার করে, যেখানে এনভায়রনমেন্টাল সায়েন্সে শুধু দুইটা, পিওর সায়েন্স এবং কিছু সোশ্যাল সায়েন্স আলোচনা করা হয়, কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজে কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সের তুলনায় অনেক বেশি পার্সপেক্টিভ নিয়ে হচ্ছে আলোচনা করা হয়। যদি তোমাদের এরকম পার্থক্য আসে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ, তাহলে এটা কিন্তু তোমাদের পার্থক্য লিখতে হবে। এরপরে আমরা একটু ডেফিনেশন দেখি। ছোটবেলা থেকে আমরা যে ডেফিনেশনটা পড়েছিলাম, সেটা কি আমাদের চারিপাশে যা কিছু আছে তাই হচ্ছে পরিবেশ। এখন যেহেতু আমরা মাস্টার্সে পড়ছি, সেহেতু তোমরা কিন্তু চারপাশে যা কিছু আছে তাই পরিবেশ, এটা কিন্তু লিখলে হবে না, তার সাথে অন্য অন্য কিছু ডেফিনেশনও লিখতে হবে। এখানে দেখো, প্রথমে আমি এই ডেফিনেশনটাই লিখেছি যেটা তোমরা ছোটবেলায় পড়েছো, যে all living and non-living factors affecting an organism and ultimately determine its form and survival is known as environment। এবং এনভায়রনমেন্টের ডেফিনেশনে আছে যে all the external factors influencing life and activity of people, plant and animal। তার মানে মানুষ, গাছপালা এবং জীবজন্তুর আমাদের যে জীবন ধারণ বা আমাদের স্বাভাবিক যে প্রক্রিয়া বা আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা আমাদের দৈনন্দিন যে চলাফেরা, সেটাই যেটা হচ্ছে এফেক্ট করে, যাই এফেক্ট করে সেটাই কি, বা বাহ্যিক যে এফেক্টের জন্য, যেমন এরকম হয় না যে আজকে খুব ঠান্ডা, এটা কিন্তু আমাদের লাইফে একটা ইফেক্ট পড়ছে, তখন আমার শীতের কাপড় পরতে হয়, বা তখন বাইরে যাওয়ার জন্য আমার কিছু প্রস্তুতি আছে। আবার যখন খুব গরম থাকে, তখনও কিন্তু আমাদের জীবনটা একটু ইফেক্ট পড়ে, তখন খুব গরম থাকে, দেখা যায় এসি চালাতে হয়, আমরা খুব সহজে বাইরে যেতে পারি না, অনেকের দেখা যায় হিট স্ট্রোক হয়। এবং এইগুলা কিন্তু আমাদের জীবনকে, আমাদের মানুষের জীবনকে যেমন ইফেক্ট ফেলে, সেরকম কিন্তু গাছপালা বা জীবজন্তুর যে জীবন আছে তাদের জীবনেও কিন্তু এগুলা ইফেক্ট ফেলে। এখানে এখানে থিংস বলতে এখানে অবজেক্ট সার্কামস্টেন্সেস কে বোঝানো হয়েছে, তার মানে চারিপাশের যে অবস্থান সেটা এবং অবজেক্টকেই হচ্ছে আমরা পরিবেশ বলবো। এবং আরো যদি আহ একটা ডেফিনিট বা একটা কনসাইজ যদি ডেফিনেশন আসে, যে আরো সূক্ষ্মভাবে যদি আমি বলতে চাই, সেখানে বলা যায় যে the complex of physical, chemical and biotic factor affecting an organism and ultimately determine its form and survival is known as environment। তার মানে ভৌত, রাসায়নিক এবং জৈবিক যে কার্যগুলি একটা অর্গানিজম বা জীবজন্তু বা মানুষের যে ইফেক্ট ফেলে, বা যেটা আমাদের, আমরা বেঁচে থাকবো কি থাকবো না সেটা হচ্ছে নির্ভর করে তার উপরে, তাকেই কিন্তু আমরা পরিবেশ বলতে পারি। এবং এরপরে আছে WCED-র একটা সংজ্ঞা আছে, যেটা তোমাদের আমি শীট দিয়েছিলাম, যদি তোমরা শীটগুলো তোমাদের কাছে সব থেকে থাকে তাহলে দেখবা ওই শীটের মধ্যে আছে এই WCED-র সংজ্ঞা, যেটা পরীক্ষায়ও কিন্তু এসেছিল। সেখানে আছে, environment is where we live. It encompasses all the living and non-living elements that influence our life and living। তার মানে পরিবেশ হচ্ছে যেখানে আমরা বেঁচে আছি, এবং সেখানে বিভিন্ন ধরনের জীবিত এবং জড় বস্তুর সমন্বয়ে
হচ্ছে পরিবেশটা গঠিত এবং এটা আমাদের জীবনের উপরে একটা প্রভাব বিস্তার করে। এরপরে আছে এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড কন্ট্রোল অর্ডিন্যান্স 1977 সালে একটা সংজ্ঞা দিয়েছে। সেখানে আছে এনভায়রনমেন্ট অ্যাজ দ্য সারাউন্ডিং কনসিস্টিং অফ এয়ার, ওয়াটার, সয়েল, ফুড অ্যান্ড শেল্টার which can support or influence the growth of life of an individual or group of individual including all kinds of flora এবং fauna। এখন ফ্লোরা এন্ড ফনা এই দুইটা কোনটা কি আমাকে একটু বলো তো, ফ্লোরা আর ফনা। ফ্লোরা কোন গ্রুপকে বলে? একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। ফ্লোরা কি উদ্ভিদ আর ফনা হচ্ছে প্রাণী। তার মানে এতগুলো আমি যে তোমাদের এর আগে যে সংজ্ঞাগুলো দেখিয়েছি, দেখো এখানে কিছু পরিবেশের সংজ্ঞা আছে এবং এর পরে যে সংজ্ঞাগুলো দেখিয়েছি সব সংজ্ঞাগুলোর মোটামুটি কিন্তু কথা একই, যে আমাদের চারিপাশে যা কিছু আছে সেটাই হচ্ছে পরিবেশ, বা আমরা যেখানে বসবাস করি সেটাই পরিবেশ, যেটা আমাদের জীবনযাপনের উপর একটা প্রভাব বিস্তার করে এবং জড় এবং জীব নিয়ে কিন্তু এই পরিবেশটা গঠিত। এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে পরিবেশ কাকে বলে এই সংজ্ঞা আসে এবং তোমরা এখান থেকে যে কোনো একটা বা দুইটা সংজ্ঞা হচ্ছে পড়বা। এরপরে আমরা দেখি যে একটা পরিবেশ, যে আমরা বলবো যে পরিবেশ আমরা জানি যে জীবিত এবং হচ্ছে জড় এদের সমন্বয়ে গঠিত। এবং এছাড়াও কি কি আছে, প্রথমেই আছে বায়োটিক, যেটা আমরা বলেছি লিভিং কম্পোনেন্ট, যাদের জীবন আছে, যাদের সজীব কোষ আছে, সেটাই হচ্ছে বায়োটিক। যার মধ্যে কি কি আছে, বিভিন্ন ধরনের গাছপালা আছে, পশু পাখি আছে, মানুষ আছে, তার মানে সজীব কোষ আছে, জীবনের জন্য শারীরবৃত্তীয় কার্যকলাপ হয়, এরকম সব অর্গানিজমই হচ্ছে লিভিং বা হচ্ছে বায়োটিকের মধ্যে পড়বে। এরপরে রয়েছে অ্যাবায়োটিক বা হচ্ছে জড় বস্তু বা নন লিভিং কম্পোনেন্ট। তার মধ্যে কি কি আছে একটু দেখো। নন লিভিং কম্পোনেন্ট, যার মধ্যে যার কোনো জীবন নেই। ছোটবেলায় তোমরা পড়েছো না জড় এবং জীবের মধ্যে পার্থক্য, জড় চলাফেরা করতে পারে না, জীব চলাফেরা করতে পারে, এরকম অনেক পার্থক্য পড়েছো। এবং এখন সেটা তোমরা আরো বড় হয়ে গেছো, এখন একটু বড়দের মতো পড়তে হবে। তাহলে দেখো এখানে নন লিভিং কম্পোনেন্ট কি আছে, যে মাটি, তারপরে হচ্ছে বিভিন্ন খনিজ উপাদান আছে, তারপরে ক্লাইমেটিক কন্ডিশন যেমন বৃষ্টিপাত হতে পারে, তারপরে হচ্ছে বায়ু প্রবাহ হতে পারে, তারপরে হচ্ছে বরফ হতে পারে, এগুলো হচ্ছে নন লিভিং কম্পোনেন্ট। এরপরে এটা তো প্রধানত আমি এতক্ষণ কি বললাম যে সাধারণত পরিবেশের কি কি উপাদান থাকে। এখন আমরা দেখি যে ফিজিক্যাল বা ভৌত কি কি উপাদান একটা পরিবেশে থাকতে পারে। প্রথমে রয়েছে কি, অ্যাটমসফিয়ার। তোমরা যদি কোনোটা না বোঝো বা হচ্ছে আবার বলতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে বলবা, আমি আবার হচ্ছে রিপিট করবো, অথবা ক্লাসের শেষেও প্রশ্ন করতে পারো, একটু হচ্ছে নোট রেখে দাও, ঠিক আছে? আর যদি ভালো বোঝা না যায়, দেখা না যায়, সেক্ষেত্রে আমাকে হচ্ছে তোমরা সেটা বলবা। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আসো জি ম্যাম। অ্যাটমসফিয়ার বা হচ্ছে আবহাওয়া কোনটা। এখানে দেখো, the region surrounding the earth is known as atmosphere. Atmosphere is generally a mixture of gases surrounding the earth. তোমরা জানো যে আমাদের চারিপাশে বায়ুমণ্ডলের একটা আস্তরণ আছে এবং যেখানে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান আছে, যার মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে, এছাড়া হচ্ছে নাইট্রোজেন আছে, মিথেন আছে, বিভিন্ন উপাদান আছে এবং তাদের সমন্বয়ে কিন্তু এই অ্যাটমসফিয়ারটা গঠিত হয়। এবং অ্যাটমসফিয়ারেও কিন্তু অনেকগুলো ভাগ আছে। তোমরা জানো যে অ্যাটমসফিয়ারের স্ট্র্যাটোস্ফিয়ার আছে, ওগুলো অত আমরা ডিটেলসে যাব না, আমরা শুধু এখানে যে অ্যাটমসফিয়ার থাকে সেটাই শুধু জানবো, যে পৃথিবীর যে চারিপাশে একটা বায়ুমণ্ডলের একটা আস্তরণ আছে এবং যেখান থেকে কি করি আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এবং গাছপালা কি করে, সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, মানে এভাবে একটা ব্যালেন্স চলে এবং এটাও কিন্তু পরিবেশের একটা উপাদান। এরপরে রয়েছে হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার বলতে বোঝায় যে এখানে যত পানীয় জাতীয় আছে, পানি জাতীয় আছে পরিবেশে,
সেইগুলাই হচ্ছে হাইড্রোস্ফিয়ারের মধ্যে পড়বে। এখানে দেখো অল ওয়াটার বডিজ অন দ্য আর্থ সারফেস, যার মধ্যে রয়েছে আহ সমুদ্র, তারপরে হচ্ছে নদী নালা, তারপরে গ্লেসিয়াল আছে, তুষার বা বরফ হচ্ছে গলে যে পানি বের হয় সেটা আছে, তারপরে হচ্ছে লেক বা পন্ড আছে, তারপরে বিভিন্ন মেরু অঞ্চলে হচ্ছে যে বরফগুলো জমে আছে সেগুলোও কিন্তু এই হাইড্রোস্ফিয়ারের মধ্যে পড়বে। তার মানে পৃথিবীতে যত পানি আছে সবই এই ক্যাটাগরিতে পড়বে। এরপরে রয়েছে লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার হচ্ছে আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর উপরের যে অংশটা, আমরা যেখানে হাঁটাচলা করি একদম বাইরের যে লেয়ারটা দেখা যায় সেটাকে কিন্তু লিথোস্ফিয়ার বলে, যার মধ্যে কি থাকে, মাটি থাকে, এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকে, তারপরে রক থাকে। তোমরা তো প্রোফাইল যখন পড়েছো তখন কিন্তু তোমরা এটা দেখেছো, যখন একটা প্রোফাইল খনন করা হয় তখন সেখানে শুধু কিন্তু মাটি থাকে না, সেখানে কিন্তু অন্য অন্য দেখা যায় ইটের কুচি থাকে বা বিভিন্ন ধরনের পাথরের টুকরো থাকে, বিভিন্ন মিনারেল থাকে, এবং এই সব মিলিয়েই কিন্তু একটা লিথোস্ফিয়ার গঠিত। এরপরে রয়েছে বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ারের মধ্যে আছে দ্য লাইফ সাপোর্টিং mantle of the earth extending from few kilometer into the atmosphere to the deep ocean is known as biosphere। এবং এখানে তাহলে বায়োস্ফিয়ার হচ্ছে, তোমরা জানো যে মহাকাশেও কিন্তু জীবের বা প্রাণের অস্তিত্ব আছে, কিছু অর্গানিজম থাকে, অথবা একদম হিমশীতল মেরু অঞ্চলেও বরফ যেখানে আছে সেখানেও কিন্তু প্রাণের অস্তিত্ব থাকে। যেখানে যেখানে প্রাণের অস্তিত্ব থাকে, সমুদ্রের তলদেশে যেখানে কয়েক হাজার কিলোমিটার নিচে যেখানে হচ্ছে সূর্যের আলো পড়ে না, সেখানেও কিন্তু প্রাণের অস্তিত্ব থাকে। এই প্রাণের অস্তিত্ব যেখানে যেখানে আছে সে সব মিলিয়েই কিন্তু বায়োস্ফিয়ার। সেটা পৃথিবীর উপরেও হতে পারে, মহাকাশ পর্যন্ত হতে পারে সেটা, এবং একদম সমুদ্রের তলদেশ পর্যন্ত হতে পারে। তাহলে ফিজিক্যাল কম্পোনেন্টের মধ্যে রয়েছে অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার আর হচ্ছে বায়োস্ফিয়ার। এরপরে দেখো যে আমরা যে এই যে ইআইএ পড়বো বা হচ্ছে আমরা পরিবেশ সম্পর্কে যে জানবো, এটা কেন জানবো, এটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? এছাড়াও তো আমরা অন্য কিছু পড়তে পারি, কিন্তু পরিবেশ সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে আমরা যে পরিবেশের ক্ষতি করছি বা পরিবেশ যে রক্ষা করতে হবে আমাদের নিজেদের জীবন ধারণের জন্য বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। এজন্যই কিন্তু আমাদের এই যে পরিবেশ সম্পর্কে যে জ্ঞান বা পরিবেশ সম্পর্কে যে শিক্ষা, এটা আমাদের প্রয়োজন। এখানে দেখো environmental education is a integral process which deals with man interrelationship with his nature and man-made surroundings, যার মধ্যে রয়েছে কি পপুলেশন গ্রোথ। তাহলে এখানে কি বলেছে যে মানুষের মানুষের যে ইন্টার রিলেশন এবং মানুষের সাথে পরিবেশের যে সম্পর্ক এবং মানুষ সৃষ্ট যে পরিবেশের যে অংশ তার সাথে যে একটা সম্পর্ক, এগুলো জানার জন্য কিন্তু আমাদের হচ্ছে কি এনভায়রনমেন্টাল এডুকেশনটা প্রয়োজন। যে এখানে দেখো প্রথমে আছে পপুলেশন গ্রোথ, তারপর আছে পলিউশন, তারপরে হচ্ছে রিসোর্স অ্যালোকেশন অ্যান্ড ডিপ্লিশন, এরপরে রয়েছে কনজারভেশন অ্যান্ড টেকনোলজি, আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং টু দা টোটাল হিউম্যান এনভায়রনমেন্ট। তাহলে প্রথমে আমরা একটু আলোচনা করি যে পপুলেশন গ্রোথটা, আচ্ছা এছাড়া ওটা আমি পরে আলোচনা করছি। এছাড়া রয়েছে এনভায়রনমেন্টালে যেসব ফ্যাক্টর গুলো বা যেসব উপাদানগুলো একটা পরিবেশের হচ্ছে ইফেক্ট করে, তার মধ্যে রয়েছে কি ইকোসিস্টেম আছে, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ আছে, লিভিং অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন আছে, ডিকেইং সাইটস অ্যান্ড পপুলেশন প্রেসার। এখানে দেখো যে যদি আমরা পরিবেশ সম্পর্কে আমরা জ্ঞান না থাকে তাহলে আমাদের চারিপাশে যে ইকোসিস্টেম বলতে এখানে গাছপালা, তারপরে হচ্ছে জড় জীবের যে একটা ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সটা যে আমরা নষ্ট করছি সেটা আমরা জানবো না, বা ব্যালেন্সটাকে কিভাবে ভবিষ্যতেও রেখে দেওয়া যাবে সেটা আমরা জানবো না। এই জন্য আমাদের এই শিক্ষাটা প্রয়োজন। এবং পরিবেশের যদি ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা শারীরিক এবং মানসিক দুই ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হব, কাজের একটা পরিবেশ থাকবে না। এখন দেখো যখন আমরা, ধরো তোমরা যখন ছোট ছিলে সেটা একটু চিন্তা করো যে তখন যে পরিমাণ গরম ছিল, এখন কিন্তু দিন দিন গরমের পরিমাণটা
কি হচ্ছে বেড়ে যাচ্ছে এবং সেটা কিন্তু তোমাদের মানে আমাদের শারীরিক এবং মানসিক একটা চাপের সৃষ্টি করছে এবং আমাদের কার্যকলাপের মাধ্যমে কিন্তু আমরা কি করছি এই যে পরিবেশের দূষণ ঘটাচ্ছি, পরিবেশের তাপমাত্রা বাড়িয়ে ফেলছি এবং এটা আমাদের জীবন ধারণ এবং আমাদের কাজের পরিবেশকে কিন্তু নষ্ট করছে এবং অতিরিক্ত জনসংখ্যা নগরায়ন কি করছে পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট করছে। এজন্য আমাদের কি করতে হবে পরিবেশের উপরে একটা মানে ধারণা থাকতে হবে যাতে আমরা যদি সচেতন হই তাহলে কি হবে পরিবেশের আমরা রক্ষা করতে পারবো বা গাছপালা কাটার আগে আমরা চিন্তা করব বা গাছ লাগাবো বা কিভাবে হচ্ছে পরিবেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করে নিজেদের অস্তিত্ব রক্ষা করা যায় বা হচ্ছে কিভাবে লাইফকে হচ্ছে আরো স্মুথ নেওয়া যায়। এখন দেখবা অনেক স্পিসিস বা হচ্ছে অনেক গাছপালার অনেক প্রজাতি দেখা যায় না। এগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি সচেতন হই তাহলে কি হবে? তাদের এই যে হারিয়ে যাওয়াটা আমরা রোধ করতে পারবো এবং এই জন্য কিন্তু আমাদের এই শিক্ষাটা প্রয়োজন। এরপরে দেখো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বা হচ্ছে পরিবেশের অবনয়ন। ফোর্থ ইয়ারে তোমরা পড়েছো যে শুধু ডিগ্রেডেশন সয়েলের ডিগ্রেডেশন পড়েছো। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন বলতে যে পরিবেশের যে অবনয়ন বা পরিবেশের যে অবস্থায় আছে তার চেয়ে খারাপ অবস্থায় যাওয়াকেই ডিগ্রেডেশন বলে, যেটা তোমরা ফিজিক্যাল কেমিক্যাল বায়োলজিক্যাল ডিগ্রেডেশনে দেখেছিলে যে স্বাভাবিক অবস্থা থেকে যখন একটু পরিবর্তন হয় সেটাকেই আমরা অবনয়ন বলে থাকি। তাহলে এখানে কি কি ফ্যাক্টরস রয়েছে যার জন্য ডিগ্রেডেশন হয়, যার মধ্যে রয়েছে সেই আগের গুলোই আছে। এখন আমি এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব যে পপুলেশন আছে, পলিউশন আছে, এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্স, এছাড়া হচ্ছে ডিস্টারবেন্স অফ ইকোসিস্টেম, ওয়েস্ট জেনারেশন এন্ড ডিসপোজাল। তাহলে দেখো পপুলেশন নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমেই আছে যদি জনসংখ্যা বেড়ে যায় তাহলে প্রথমেই আমাদের কি হবে, যেটা তোমরা কিন্তু দেখছো আশেপাশে সব সময় যে জনসংখ্যা যখন বাড়ে তখন কি হয় খাদ্যের প্রথম যে চাহিদাটা মানুষের তৈরি হয় সেটাই হচ্ছে খাদ্য। খাদ্য পানীয় এই চাহিদাগুলো কিন্তু মানুষের তৈরি হয় এবং খাদ্য উৎপাদনের জন্য কি করে সে আরো বেশি জমি চাষ করতে শুরু করে এবং জমি যখনই অতিরিক্ত চাষ করা হবে জমিকে যদি তার সময় না দেওয়া হয় যে সে ন্যাচারালি রিপ্লেনিশ হবে তাহলে কি হবে জমি আস্তে আস্তে ক্ষয় হবে এবং তার কিন্তু ফিজিক্যাল কেমিক্যাল এবং বায়োলজিক্যাল ডিগ্রেডেশন দেখা যাবে। ফোর্থ ইয়ারে তোমাদেরকে কিন্তু ফিজিক্যাল ডিগ্রেডেশনে তোমরা পড়েছিলে যে ক্লে মাইগ্রেশন হয়, হার্ট প্যান হয়, তারপরে হচ্ছে হার্ট সেটিং হয়, তারপর ইরোশন হয়। কেমিক্যাল ডিগ্রেডেশনের মধ্যে ছিল আয়রন অ্যালুমিনিয়ামের পরিমাণ বাড়ে, তারপরে হচ্ছে লবণাক্ততা পরিমাণ বাড়ে। বায়োলজিক্যাল ডিগ্রেডেশনের মধ্যে দেখেছিলে যে অর্গানিজম গুলো হচ্ছে সংখ্যা কমে যায়। সেক্ষেত্রে জৈব পদার্থ কি হবে পচবে, পচে যে মাটিতে যোগ হবে সেটার পরিমাণও কি অনেক কমে যাবে। এইভাবে কিন্তু ধীরে ধীরে কি হবে মাটির যে গুণগত মান যেটা সেটা কিন্তু পরিবর্তন হবে এবং তোমরা কিন্তু এটা দেখবে যে একই জমিতে যখন বারবার ধান উৎপন্ন করা হচ্ছে 5-6 বছর পরে কিন্তু ধানের পরিমাণ কমে যাচ্ছে। তখন কি করে সার দেয় বা অন্য কিছু দেয়, সার দেওয়ার পরেও দেখা যায় 3-4 বছর সার দেওয়ার পরে একটু ভালো হচ্ছে পরে কিন্তু আবার কি হচ্ছে ফলনটা হচ্ছে কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে মাটির যে গুণগত মান সেটা হচ্ছে নষ্ট হচ্ছে। এখন যত পপুলেশন বাড়বে তত কিন্তু মাটির উপরে অনেক বেশি চাপ পড়বে। এরপরে যেটা আছে যে যখনই আহ পপুলেশন বাড়বে তখন কি হবে আমি যেটা বলেছি যে সার ব্যবহার করার পরিমাণ বাড়বে এবং মানুষ কি করবে গাছপালা কেটে বিভিন্ন ধরনের ঘর বাড়ি তৈরি করবে। যেহেতু মানুষের পরিমাণ বাড়ছে তোমরা দেখবে ছোটবেলায় যে জায়গাগুলাতে তোমরা দেখেছো যে যেখানে খেলার মাঠ ছিল, যেখানে হচ্ছে ধান লাগাতো, ধান ইয়ে হতো, ফসল হতো, সেই সব জায়গায় কিন্তু এখন কি হয়েছে বাড়ি ঘর তৈরি হয়ে গেছে, প্লট প্লট বিক্রি করে মানে করে করে বিক্রি করে দেওয়া হচ্ছে অধিক লাভের জন্য এবং মানুষ কিন্তু বাড়ি ঘর তৈরি করছে এবং চাষের জমি কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে এবং এর ফলে কি হয় মাটি এক তো ফসল ফসলের পরিমাণ কমে যাচ্ছে, এছাড়া মাটির বিভিন্ন ধরনের অবনয়ন হচ্ছে এবং পরিবেশ কিন্তু
অনেক কি হচ্ছে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং গরমের পরিমাণ বেড়ে যাচ্ছে। এরপরে রয়েছে যে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে যেমন মানুষের সুখ-সুবিধার জন্য আমরা দেখো রাস্তাঘাট তৈরি করে, তারপরে হচ্ছে রেল লাইন তৈরি করে, ফ্লাইওভার তৈরি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের কলকারখানা তৈরি করা হচ্ছে এবং এর ফলেও কিন্তু পরিবেশের উপরে একটা খারাপ প্রভাব পড়ছে। ২ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে পলিউশন। পলিউশন হচ্ছে দূষণ। দূষণ তোমরা 3rd ইয়ারে একটা তোমাদের সাবজেক্ট ছিল। সেখানে কিন্তু দূষণটা তোমরা অনেক ডিটেইলস এ পড়েছো এবং এখন কিন্তু আ এত ডিটেইলস এ পড়ার দরকার নেই। এখানে কিছু কোয়েশ্চেন আছে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন নিয়ে যে পানির গুণগত মান, মাটির গুণগত মান সেগুলো শুধু পড়তে হবে। তাহলে আসো আমরা দেখি যে পলিউশন এর মধ্যে এখানে কি আছে। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এয়ার পলিউশন। এখন আমাকে কেউ একজন বলো যে এয়ার পলিউশনের কিভাবে হতে পারে? কি সোর্স আছে এয়ার পলিউশন হওয়ার? ম্যাম, এয়ার পলিউশন কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন হচ্ছে যানবাহনের যে কালো ধোঁয়াগুলো সে সেগুলোর মাধ্যমে এয়ার পলিউশন হতে পারে। আচ্ছা আর? এছাড়া ম্যাম হচ্ছে বিভিন্ন জায়গায় মানে যত্রতত্র ভাবে যে আবর্জনাগুলো ফেলে রাখা হয় সেখান থেকেও মানে যে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং যে একটা মানে মিথেনের মতো একটা গ্যাস বের হয় সেটা থেকেও মানে এয়ার পলিউশন হতে পারে। আচ্ছা, ঠিক আছে। এরপরে কলকারখানা থেকে হতে পারে হ্যাঁ, এয়ার হ্যাঁ, হ্যাঁ, পলিউশন। কলকারখানা, জি ম্যাম। কলকারখানা থেকে সবচেয়ে বেশি দূষণ হয় তোমরা যদি ইটের ভাটা দেখো দেখবে যে অনেক কালো ধোঁয়া বের হচ্ছে এবং সেই এলাকাটা পুরো হচ্ছে ধোঁয়া হয়ে যাচ্ছে সেখানে মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং এর ফলে কি হয় গ্লোবাল ওয়ার্মিং হয়, তারপরে ওজোন লেয়ার যে ডিপ্লেশন হয়, এসিড রেইন হয়, এগুলো কিন্তু তোমরা ডিটেলস পড়েছো। এজন্য আমি এগুলা হচ্ছে খুব বেশি আলোচনা করব না, কিন্তু তারপরেও যদি তোমাদের মনে হয় যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আরেকটু বলার জন্য বা হচ্ছে অ্যাসিড রেইনটা, সেক্ষেত্রে আমি ডিটেলস এ আলোচনা করব। ঠিক আছে? ম্যাম, এরপরে একটু আসি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটু বললে ভালো হয় ম্যাম। গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং এখানে হচ্ছে তোমরা শীতকালে এই যে কাচের ঘর তৈরি করে, বিদেশে এটা করে, গ্রিন হাউস আছে একটা কাচের ঘর। সেই ঘরে কি করে যে গাছপালা লাগায়। শীতের দেশগুলোতে যেহেতু বাইরে অনেক বরফ থাকে, দেখা যায় যে গাছপালা ভালো জন্মে না বা তাদের যে পরিমাণ তাপের প্রয়োজন সেই পরিমাণ তাপ পায় না, এই জন্য কাচের ঘরে লাগায়। কাচের ঘরে লাগালে কি হয়, যখন সূর্যের আলোটা কাচের ঘর থেকে কাচের ঘরে আসে তখন তারা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য থাকে এবং খুব সহজেই কাচের ঘর থেকে তারা ভেতরে প্রবেশ করতে পারে এবং কি করে গাছপালার প্রয়োজনীয় যে তাপমাত্রা সেটা হচ্ছে দিতে পারে, মাটিটা গরম থাকে এবং সেখানে ফসল হয়। কিন্তু দিনের বেলায় সূর্য থাকে, রাতের বেলায় কিন্তু সূর্য থাকে না। কিন্তু মাটিটা এবং গাছপালা যে গরম হচ্ছে তারা কিন্তু সেই তাপটা ছেড়ে দিচ্ছে। যখন সূর্য থেকে আসছে তখন সেটা ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য থাকে, কিন্তু মাটি যখন ছেড়ে দিবে তখন কিন্তু সেটা দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য হয় এবং সেটা কিন্তু সেই যে কাচের ঘর থেকে বের হতে পারে না। তখন কাচের ঘরটা কিন্তু সবসময় গরম থাকে। এখন এই একই অনুরূপ আমাদের যে পরিবেশ সেটা যদি আমরা চিন্তা করি, আমাদের পরিবেশে কিছু গ্যাস আছে যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, এগুলার পরিমাণ যখন বেড়ে যাচ্ছে এরা কি করে? এরা হচ্ছে এই কাচের ঘরের মতো অনেকটা ব্যবহার করে। তারা এই যে সূর্য থেকে যে রশ্মিটা আসছে, সেটা রাতের বেলা যখন আবার মাটি ছেড়ে দিচ্ছে, সেটা কিন্তু আবার পরিবেশে বা বায়ুমণ্ডলে ফেরত যাচ্ছে না। এই গ্যাসের এই মিথেন, তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সিএফসি যেটা হচ্ছে ফ্রিজ থেকে বের হয়। এরা কি করে? এই তাপগুলো তারা ধরে রাখছে। এবং ধরে রাখার ফলে কি হচ্ছে পরিবেশটা অনেক বেশি গরম হয়ে যাচ্ছে এবং পরিবেশ যখনই গরম হয়ে যাচ্ছে তখনই কি আছে মেরু অঞ্চলের যে বরফ আছে সেই বরফ কিন্তু গলা শুরু করেছে এবং তোমরা জানো যে এরকম বলা হয় যে 2030 সালের মধ্যে নিচু অঞ্চলগুলো অনেক ডুবে যাবে এবং আমাদের এলাকা দক্ষিণাঞ্চলগুলো দেখবে যে লবণাক্ততা হচ্ছে বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে যেহেতু সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে তারা কিন্তু ভূপৃষ্ঠের দিকে চলে আসছে এবং লবণের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। মেইন কথা হচ্ছে এই যে আহ মানে গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টিকারী যে গ্যাসগুলো আছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি, এদের পরিমাণ বাড়ার জন্য পরিবেশের যে তাপমাত্রা বাড়ছে এবং এই বাড়ার ফলে আমরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছি, এই যে অবস্থাটা
সেটাই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং। এখন আমরা যদি আরো সচেতন না হই, আমরা এই যে এসি ব্যবহার করি, তোমরা একটু খেয়াল করে দেখবা যদি তোমাদের বাসায় বা অফিসে এসি থাকে, ঘরের ভেতরটা কিন্তু খুব ঠান্ডা থাকে। কিন্তু যেখানে মেশিনটা চলছে সেইটার কাছে যদি তোমরা যাও দেখবে যে সেখান থেকে খুব গরম বের হচ্ছে। এবং এর ফলেও কিন্তু পরিবেশের তাপমাত্রাটা স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যাচ্ছে। যখন অনেক আগে যখন এসি ছিল না, ফ্রিজ ছিল না, তখন কিন্তু পরিবেশের তাপমাত্রা এভাবে বাড়তো না। এখন আমরা আমাদের মানে নিজেদের কার্যকলাপের জন্য কিন্তু পরিবেশের তাপমাত্রা বাড়িয়ে ফেলছি। এছাড়া বিভিন্ন কলকারখানা থেকেও বিভিন্ন ধোঁয়া বের হচ্ছে, ইঞ্জিন চলছে, তার জন্য কিন্তু পরিবেশ অনেক গরম হয়ে যাচ্ছে এবং গরম হওয়ার ফলে তার যে রেইনফলের যে প্যাটার্নটা সেটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের এই যে দেখো শীতের দৈর্ঘ্য কমে গেছে, গ্রীষ্ম বেড়ে গেছে, বৃষ্টিপাত হচ্ছে খুব কম হয়। বর্ষাকালে দেখবে বর্ষা হচ্ছে না, শীতকালে বর্ষা হচ্ছে। মানে সিজনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু আমাদের জীবনে একটা খুব বড় একটা ইফেক্ট ফেলছে এবং ভবিষ্যতেও দেখা যাবে যে আমাদের যে অস্তিত্ব আছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই কিন্তু সেটা হুমকির মুখে পড়বে। ঠিক আছে? এরপরে দেখো আছে ওয়াটার পলিউশন ২ নাম্বারে যেটা, সেটা হচ্ছে কলকারখানা, তারপরে হচ্ছে বিভিন্ন বর্জ্য পদার্থ, সেগুলো কি হয় পানিতে পড়ে এবং পানির যে স্বাভাবিক গুণাবলী সেটা নষ্ট করে এবং সাধারণত দেখা যায় যদি তোমরা সারের কথা চিন্তা করো, জমিতে অনেক সার দেওয়া হয়েছে এবং তারপরে কি হচ্ছে সেচ দেওয়া হচ্ছে। অতিরিক্ত পানির সাথে কি করবে সেই সারটা আস্তে করে উপর থেকে বা হচ্ছে চুইয়ে মাটির নিচে চলে যাবে অথবা উপর থেকে নদী খাল বিলে পড়বে। তাহলে এই যে সারটা মাটিতে যাবে তখন কি হবে সেখানে যে জলজ প্রাণী আছে এবং সেখানে যে ধরো শ্যাওলা জাতীয় যেগুলো আছে তারা যখন সার পাবে খুব বেশি তাদের গ্রোথ হবে এবং গ্রোথ হতে হতে একসময় দেখা যাবে পুরো জলাশয়টা শ্যাওলা দিয়ে ভরে গেছে এবং একসময় তাদের খাদ্যের অভাব হবে। তখন তারা আবার মারা যেতে শুরু করবে, তখন পানিটা পচে দুর্গন্ধ হবে, সেখানে মাছ আর বেঁচে থাকতে পারবে না, মাছও মারা যাবে। পানিতে অক্সিজেনের অভাব হবে, অতিরিক্ত যখন শ্যাওলা হবে তখন তারা পানির অক্সিজেনটাও নিয়ে নিবে। এভাবে আস্তে আস্তে দেখা যাবে পানির যে গুণগত মান সেটা নষ্ট হচ্ছে। এছাড়া কলকারখানা থেকে বিভিন্ন ধরনের ধরো ট্যানারি থেকে যে বজ্রগুলো আসে সেখানে বিভিন্ন ধরনের মার্কারি থাকে, তারপরে আরো হেভি মেটাল গুলো থাকে। সেই হেভি মেটাল কিন্তু পানির সাথে মিশে মাছের শরীরে যায়। সেই মাছ আমরা খাচ্ছি। সেইখান থেকে কিন্তু আমাদের শরীরে আসছে। এভাবে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে একটা চেনের মধ্যে ঢুকে গেছে। এরপরে রয়েছে দেখো ল্যান্ড পলিউশন, যেটা হচ্ছে অতিরিক্ত চাষ আমরা হচ্ছে ইরিগেশন করে অথবা জমি কর্ষণের মাধ্যমেও ইরোশনটা বেশি হয়, গাছপালা ধ্বংস করে এভাবে আমরা কি করি ল্যান্ড পলিউশন করি। এরপরে রয়েছে নয়েজ পলিউশন। নয়েজ পলিউশন নিয়ে আসলে বলার কিছু নেই, বাইরে বের হলেই যখন সবচেয়ে ভালো হচ্ছে ঢাকা শহরে যদি তোমরা যাও তখনই দেখবে যে নয়েজ পলিউশন কি, এত শব্দ, মানুষের শব্দ, গাড়ি ঘোড়ার শব্দ, তারপরে হচ্ছে কলকারখানার শব্দ, যে কথা বললেও শোনা যায় না, এবং মেশিনের শব্দ, এগুলো হচ্ছে এক ধরনের দূষণ তৈরি করে। এরপরে দেখো এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্স। এক্সপ্লয়টেশন মানে যে পরিমাণে আমাদের ব্যবহার করা উচিত তার চেয়ে আমরা অতিরিক্ত ব্যবহার করছি বা হচ্ছে সেটা হচ্ছে ক্ষতির পর্যায়ে চলে যাচ্ছে। যে দেখা যায় এয়ার, ওয়াটার, ল্যান্ড, তারপরে হচ্ছে বনভূমি, এগুলো আমাদের যে পরিমাণ ব্যবহার করার কথা তার চেয়ে অতিরিক্ত করছি বলে যে ভারসাম্য সেটা হচ্ছে নষ্ট হয়। তার মধ্যে ইকোলজিক্যাল ব্যালেন্স আছে। তারপরে হচ্ছে গ্রাউন্ড ওয়াটারটা অতিরিক্ত তোলার ফলে গ্রাউন্ড ওয়াটারও হচ্ছে রিপ্লেনিশ হয় না এবং গ্রাউন্ড ওয়াটার পরিমাণ কমে যাচ্ছে। ডিফরেস্টেশন হচ্ছে আমরা কি করি গাছপালা ধ্বংস করে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করি, এভাবে বনায়ন ধ্বংস হচ্ছে, বাড়িঘর তৈরি করি। এছাড়া বিভিন্ন ধরনের প্রজাতিও ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরে রয়েছে ডিস্টারবেন্স ইন ইকোসিস্টেম। ইকোসিস্টেম কিভাবে আমরা ডিস্টার্ব করি, যে আমরা কি করি, যে দেখো তোমাদের চারিপাশে দেখা যায় যে যেখানে গাছ আছে সেখানে কিন্তু গাছের একটা ইকোসিস্টেম নিজস্ব পদ্ধতি আছে। যখনই আমরা গাছটাকে কেটে সেখানে বাড়িঘর তৈরি করব সেই এলাকার যে ন্যাচারাল যে অবস্থাটা সেটা কিন্তু ধ্বংস হবে এবং গাছের সাথে সাথে ওখানে যেসব অর্গানিজম থাকতো বা হচ্ছে অণুজীব গুলো থাকতো, তারা যে পরিমাণ জৈব পদার্থ মাটিতে তৈরি করতো সেই ব্যালেন্সটাও আস্তে আস্তে নষ্ট হবে এবং ওখানে যে পশু পাখি থাকবে, বিভিন্ন ধরনের প্রজাপতি থাকবে, তাদেরও কিন্তু
যে জীবনযাপন সেটাও কিন্তু নষ্ট হবে। এরপরে রয়েছে ওয়েস্ট জেনারেশন। ওয়েস্ট জেনারেশন এর মধ্যে রয়েছে আমরা গৃহস্থলীর বিভিন্ন বর্জ্য আছে, এয়ার ওয়াটার পলিউশন এর বা ল্যান্ড পলিউশন এর মাধ্যমে বিভিন্ন বর্জ্য আছে যেগুলোর মাধ্যমে আমরা কি বজ্র তৈরি করি। তোমরা 3rd ইয়ারে এগুলো কিন্তু ডিটেইলস পড়েছো যে কি ধরনের বজ্র আছে, কলকারখানার বজ্র আছে, গৃহস্থলীর বজ্র আছে, আরো অনেক ধরনের বজ্র আছে। সেই মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বজ্র তৈরি করছি। এরপরে দেখো কি ইস্যু আছে যে কোন জিনিসগুলো নিয়ে আমরা আসলে খুব সমস্যায় বর্তমানে ভুগছি, যার মধ্যে রয়েছে ফরেস্ট অ্যান্ড এগ্রিকালচার ডিগ্রেডেশন, তারপরে হচ্ছে রিসোর্স ধ্বংস হয়ে যাওয়া, যার মধ্যে রয়েছে ওয়াটার, মিনারেল, ফরেস্ট, স্যান্ড। এরপরে আমাদের স্বাস্থ্যের উপর একটা প্রভাব পড়ে। এরপরে প্রজাতি নষ্ট হচ্ছে বা বায়োডাইভার্সিটি, একই এলাকায় দেখা যায় অনেক প্রাণী থাকতো, বিভিন্ন প্রজাতি থাকতো, এখন দেখা যায় একই এলাকায় এক ধরনের 2 ধরনের প্রাণী থাকে, বাকিগুলো সার্ভাইভ করতে পারছে না বলে তারা কি করছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরে লস অফ রিসাইলেন্স ইন ইকোসিস্টেম, ইকোসিস্টেমে যে একটা সুস্থ অবস্থা, সেই সুস্থ অবস্থাটা নষ্ট হয়ে যাচ্ছে। পুয়ার ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন ইস্যু আছে, ন্যাচারাল হ্যাজার্ড আছে যেমন সাইক্লোন, ড্রট, তারপরে হচ্ছে বৃষ্টিপাতের সময়ের পরিবর্তন, যার জন্য হচ্ছে ডিফরেস্টেশন হচ্ছে, ফসল ফলানোর উপর একটা ভূমিকা রাখছে। এছাড়া পুয়ার এগ্রিকালচার প্র্যাকটিস রয়েছে। এরপরে রয়েছে বিভিন্ন ধরনের সিভিল কনফ্লিক্ট এর রয়েছে, যেমন কোল, তারপরে বিভিন্ন ন্যাচারাল গ্যাস, ফরেস্ট, এগুলো নিয়ে মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত রয়েছে, যেটাও একটা ইস্যু। এছাড়া পলিউশন বাড়ার সাথে সাথে কি হয়, মানুষের যে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করা বা হচ্ছে খাদ্যের জন্য, যে খাদ্য পানির জন্য এক ধরনের দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হচ্ছে। এরপরে হচ্ছে রিসোর্স মিস ডিস্ট্রিবিউশন। রিসোর্স মিস ডিস্ট্রিবিউশন বলতে বোঝায় যে যার যতটুকু লাগে তার কাছে ততটুকু নেই। দেখা যাবে যে ধনী বা ধনী দেশ তার কাছে অনেক কিছু আছে, যে গরিব দেশ তার খাবার বা হচ্ছে নেই। আমাদের দেশে যেমন দেখা যায় যারা বড়লোক তাদের সব খাবার দাবার আছে, দাম বাড়লেও তাদের সমস্যা হয় না। গরিবের কাছে হচ্ছে সেই পর্যাপ্ত খাবার নেই, এরকম। এছাড়া রয়েছে গ্লোবাল ওয়ার্মিং। এরপরে আমি 2টা জিনিস নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব, যেটা হচ্ছে ডিফরেস্টেশন আর ডিজার্টিফিকেশন। তাহলে ডিফরেস্টেশন কি? ডিফরেস্টেশন হচ্ছে গাছপালাকে কেটে সেই জায়গা পরিষ্কার করা, বা এর মধ্যে রেইন ফরেস্ট হতে পারে বা অন্য অন্য ইকোসিস্টেমের হতে পারে, এবং এর ফলে বায়োডাইভার্সিটিটা নষ্ট হয়। এবং ডিফরেস্টেশনের প্রধান কারণ হচ্ছে কি লগিং, যে কাঠ আমরা কাঠটাকে বাজারে বিক্রি করি, সে কাঠ দিয়ে বিভিন্ন কাজ হয়, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, অথবা হচ্ছে আসবাবপত্র তৈরি করা হয়। মাইনিং এর জন্য ডিফরেস্টেশন করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের ন্যাচারাল রিসোর্স, যেটা কোল, গ্যাস, তারপরে হচ্ছে অয়েল, তাদেরকে উপরে তোলার জন্য কিন্তু গাছপালা কেটে ধ্বংস করা হচ্ছে। এছাড়া হচ্ছে গবাদি পশু, তাদের খাদ্যের জন্য কিন্তু ডিফরেস্টেশন করা হচ্ছে। এছাড়া কি হয়, আমাদের খাদ্যের চাহিদা পূরণ করার জন্য গাছপালা কেটে পরিষ্কার করে বনভূমি কি করা হচ্ছে, এই যে ডিফরেস্টেশন করা হচ্ছে। এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের অন্য হচ্ছে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল বিভিন্ন কারণ আছে, যার জন্য কিন্তু গাছপালাকে ধ্বংস করা হচ্ছে। মানুষ যে যার প্রয়োজনে দেখা যায় গাছপালা ধ্বংস করছে। এরপরে রয়েছে ডেজার্টিফিকেশন। ডেজার্টিফিকেশন বলতে বোঝায় যে অনেকটা মরুভূমির মতো অবস্থা তৈরি হয়ে যাওয়া, এবং মরুভূমির মতো অবস্থা তৈরি হওয়ার প্রধান কারণ কি? ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল আছে, এছাড়া পলিটিক্যাল আছে, সোশ্যাল আছে, কালচারাল আছে, এবং ইকোনমিক ফ্যাক্টরও রয়েছে। তার মানে এখানে দেখো যে desertification is the degradation of land in arid, semi-arid and dry subhumid areas due to various factors, যার মধ্যে ক্লাইমেটিক ভ্যারিয়েশন আছে, এবং এই যে নিচে কারণগুলো দেখালাম ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, তার জন্য কিন্তু ডিজার্টিফিকেশন হয়ে থাকে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। কোনোটা বোঝোনি বা এরকম কোনো কিছু আছে কিনা? না ম্যাম, সমস্যা নেই। সমস্যা নেই, আচ্ছা ঠিক